সো প্রবাসীরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন এবং জানতে চান যে আসলে দুবাই রিয়েল এস্টেটে কিভাবে আরো সহজে প্রপার্টি কেনা যায়, কারণ অনেকের পক্ষে আসলে সম্ভব না পুরো পেমেন্ট একসাথে করা। ব্যাংক ফাইন্যান্স যদি পাওয়া যেত তাহলে অনেকটা হেল্পফুল হতো। সেই বিষয়গুলো নিয়ে যাদের কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের আজকে উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এনায়েত হোসেন ভাইকে, যিনি দুবাইয়ে মর্টগেজ অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন এবং তো খুব ভালো কোম্পানিতে সাকসেসফুলি উনি আমাদেরকে অ্যাসিস্ট করছেন। আমি রিসেন্টলি বেশ কয়েকটা তার ক্লায়েন্টের কেস ওনাকে দিয়েছি, যিনি সাকসেসফুলি আমাকে ওনাদের জন্য মর্টগেজ করিয়ে দিয়েছেন। সো আজকে আমন্ত্রণ জানালাম এনায়েত হোসেন ভাইকে। স্বাগতম এনায়েত হোসেন ভাই। ধন্যবাদ আরমান ভাই, থ্যাংক ইউ। আমি প্রথমেই যে বিষয়টা বলতে চাই, আমি যখন দুবাইতে প্রথম আসি এবং আমি জয়েন করি গ্যালাক্সি প্রাইম মর্টগেজ এজ এ মর্টগেজ অ্যাডভাইজার হিসেবে। বেসিক্যালি আমরা সবগুলো ব্যাংকের সাথেই কাজ করছি, এবং আমি আপনাকে ফলো করছিলাম তখন থেকেই। দেখছি যে আরমান ভাই শুধু দুবাই না, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সব দেশে যে প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন, এটা সত্যি এক ইন্সপিরেশন টু আদার্স। অ্যান্ড বেসিক্যালি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে দুবাইতে ইনভেস্ট করতে গেলে প্রপার্টিতে, এখানে আসলে প্রফিটেবল প্রপার্টিতে ইনভেস্ট করা, কাস্টমারকে একটা গাইডলাইন দেয়া এবং তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা প্রপার ওয়ে মেনটেন করতে হয়, একটা গুড রিটার্ন যাতে সেই প্রপার্টি থেকে আসে। সো সেই বিষয়গুলোতে আপনি রিয়েলি অ্যামেজিং, আপনি এক্সপার্ট। এবং আমি আপনার কাছ থেকে অনেক বিষয়ে এই রিয়েল এস্টেট সম্পর্কে আমার অনেক ক্লায়েন্ট ইভেন প্রশ্ন করলে আমি আপনার কাছে যখনই নক করেছি আপনি রিপ্লাই দিয়েছেন। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে প্রবাসীরা বা নন রেসিডেন্ট যারা আছে তারা দুবাইতে যদি প্রপার্টিতে ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে তারা মর্টগেজ ফাইন্যান্স পাবে। সো আমরা আসলে পুরো ব্যাপারটাকে আজকে আমি চিন্তা করছি কয়েক ভাগে ভাগ করার জন্য। স্পেশালি আমাকে প্রথমে আপনি বলবেন যে দুবাই যারা আছে, অবস্থানরত দুবাই প্রবাসী যারা আছেন, বাংলা ভাষাভাষী যারা দুবাই আছেন, তারা কিভাবে আসলে মর্টগেজ ফ্যাসিলিটিটা নিতে পারে ব্যাংক থেকে, মিনিমাম কত স্যালারি হলে সবচেয়ে ভালো হয়, এবং যে ম্যাক্সিমাম কত স্যালারি পর্যন্ত তো বলবো না, কারণ দুবাই আপনি জানেন ইটস লাইক মানি মেকিং প্লেস। সো পিপল ক্যান আর্ন আপ টু অ্যাকর্ডিং টু দেয়ার উইশ অ্যান্ড দেয়ার এফার্টস। কিন্তু আমরা জানতে চাই মিনিমাম একজন ধরুন কেউ যদি 8 থেকে 10,000 দিরহামের স্যালারি হয়ে থাকে, তিনি কি মর্টগেজ নিতে পারবেন কিনা, বা কত টাকার প্রপার্টিতে তারা ইনভেস্ট করলে আসলে মর্টগেজের জন্য এলিজিবিলিটি পাওয়া যেতে পারে, এই ব্যাপারে একটু জানাই। হ্যাঁ, অবশ্যই। যারা দুবাই রেসিডেন্সি আছে যাদের, তাদের যদি ইনকাম বেসটা দুবাইতে হয় এবং দুবাইতে উনি জব করছে, সেই ক্ষেত্রে ওনার মিনিমাম স্যালারি 10,000। ইফ ইজ গেটিং 10,000 ফ্রম হিজ কোম্পানি অ্যান্ড হি ইজ ওয়ার্কিং 6 months, হি ইজ এলিজিবল টু গেট দ্য মর্টগেজ লোন। আচ্ছা, অ্যান্ড উনি যদি বিজনেস করে থাকে, ওনার বিজনেস ইনকামটা পার মান্থ ইকুইভ্যালেন্ট টু 25,000 দিরহাম যদি হয়, তাহলে উনি হচ্ছে এলিজেবল। এবং বিজনেসের ক্ষেত্রে মিনিমাম 1 year হতে হবে, যে ওনার বিজনেসটা দুবাইতে উনি 1 বছর ধরে করছেন মিনিমাম। ওকে। অ্যান্ড ভ্যাট ট্যাক্স এগুলো কি ফাইল হচ্ছে কিনা, এই পেপারগুলো তো দরকার হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। যদি বিজনেস হয় সেই ক্ষেত্রে, যেমন উনি 1 বছর বিজনেস হয়েছে, 1 বছরে উনি 4টা কোয়ার্টার ওনার কভার হয়েছে, যে 4th কোয়ার্টার ব্যাট উনি রিটার্ন করেছে কিনা, ব্যাট পেমেন্ট করেছে কিনা। অ্যাকচুয়ালি নেট প্রফিট অফ দ্য কোম্পানি, in 1 year company, profit divided by 12, if it is come 25,000, that he is eligible to apply. ওকে, তো 25,000 দিরহাম যদি তার নেট প্রফিট আসে গত 1 বছরের ট্রানজাকশনে, সো 4টা কোয়ার্টার, এখন 4টা কোয়ার্টার যদি কেউ ঠিক মতো আসলে ভ্যাট ট্যাক্স এগুলো যদি ফাইল করতে পারে এবং তার যদি নেট প্রফিট 25,000 ইচ মান্থে চলে আসে, তাহলে উনি ওনার ব্যবসার দেখিয়ে উনি মর্টগেজের জন্য এই মর্টগেজ নিতে পারবেন। যে কোনো দুবাই ইউএই যে কোনো ব্যাংক থেকেই আপনি ওইটা ফ্যাসিলিটেট করে দিবেন। এক এক ব্যাংক এক এক ধরনের সুবিধা দিয়ে থাকে, এই ব্যাপারে আমরা আরো জানবো। তো সো এটাই হচ্ছে নেট। কারো যদি 10,000 দিরহামের স্যালারি হয়ে থাকে এবং 25,000 দিরহাম যদি তার নেট প্রফিট থেকে থাকে বিজনেস থেকে, তাহলে ওনার জন্য আসলে মর্টগেজ ফ্যাসিলিটি করিয়ে দেওয়া সম্ভব। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধরুন এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি কত আপনার প্রপার্টি ওয়ার্থটা কত। এখন এটা 1 million, 2 million, 5 million। ধরুন কেউ 10,000 দিরহামের স্যালারি তার, তাহলে
ম্যাক্সিমাম কত টাকা প্রপার্টি, কত দিরহামের প্রপার্টি নিতে পারবে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড অন কাস্টমার এলিজিবিলিটি। আমি আপনাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। যেমন যদি তার দুবাই রেসিডেন্সি থাকে, ইউএই রেসিডেন্সি থাকে, সেই ক্ষেত্রে স্যালারিড হোক অথবা সেলফ এমপ্লয়েড হোক, ওই কাস্টমার প্রপার্টির ভ্যালুর 80% পর্যন্ত উনি লোন নিতে পারবে। আচ্ছা, যদিও এখন অ্যাসোসিয়েশন ফিটা ব্যাংক কভার করছে না, লাইক টিএলডি ফি, ব্রোকার ফি, মর্গেজ রেজিস্ট্রেশন ফি, ট্রাস্টি ফি, এই ফিগুলো পূর্বে ব্যাংক ফান্ডিং করতো, বাট এটা এখন করছে না। বাট স্ট্রেট প্রপার্টি ভ্যালুর 80% দিবে। এখন ব্যাংক কিভাবে ক্যালকুলেট করে যে কাস্টমার কত তার এলিজিবিলিটি আছে, সেই ডিপেন্ডটা করে তার টোটাল আর্নিং এবং তার টোটাল যে মান্থলি এক্সপেন্স আছে। ডিভিআর নর্মালি ব্যাংক দে আর টেকিং 50% অফ হিজ টোটাল ইনকাম, কাস্টমার ইনকাম। So if he is getting, 10,000 salary, so bank will consider his DBR 50%, it's mean 5,000. 5,000। So 5,000 সেই অ্যামাউন্টটা তার মান্থলি ইনস্টলমেন্ট সে সর্বোচ্চ যেতে পারবে। So let's say if he is earning, his property value is 1 million. ওকে, So ব্যাংক সেই ক্ষেত্রে তাকে 80% যদি কনসিডার 800,000 ব্যাংক তাকে দিবে, 8 লাখ টাকা তাকে দিবে, এবং 2 লাখ টাকা তাকে তার নিজের সেলফ তাকে ডাউন পেমেন্ট দিতে হবে। এবং সেক্ষেত্রে তাকে আরো কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন সে ডাউন পেমেন্টের ছাড়াও তার ডিএলডি ফি আছে, মর্গেজ রেজিস্ট্রেশন ফি আছে, ব্রোকারেজ চার্জ আছে, সেই ফিগুলার ক্লায়েন্টকে তার নিজ থেকে সেগুলো পেমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে 20% ডাউন পেমেন্ট, সাথে সাথে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 4%, ব্রোকারেজ ফি 2% এর মতো থাকে, যেহেতু এটা রেডি প্রপার্টি নিয়ে আমরা কথা বলছি। অফ প্ল্যানের বিষয়টা নিয়ে আসবো আমরা। তো আমরা তাহলে বুঝেই যাচ্ছি যে 4% এবং 2% যদি রেডি প্রপার্টি হয়, তাহলে 6%-এর মতো এডিশনাল একটা কস্ট আছে। সো 20% ডাউন পেমেন্ট আপনাকে দেওয়া লাগছে, সাথে সাথে এই 6% আপনাকে মাথায় নিয়ে চলতে হচ্ছে। আচ্ছা, সো এখন আমরা যারাই অফ প্ল্যান কিনছি, কারণ আমরা জানি যে আসলে অফ প্ল্যান মার্কেটটা সেফ ইনভেস্টমেন্টে, এবং আরওআই সবচেয়ে বেশি আছে, এখানে অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি পাওয়া যায় আর কি। সো সেক্ষেত্রে অফ প্ল্যানে আপনি আমাকে বলেন, যেহেতু আমি সবসময় এই ক্যাটাগরি ডেভেলপারগুলোর সাথে কাজ করি, আপনি জানেন, এবং এই ক্যাটাগরি ডেভেলপারে অফ প্ল্যানের ক্ষেত্রে কতটুকু কমপ্লিশন স্টেটাস দেখালে ডিএলডি মর্গেজের জন্য এলিজিবিলিটি পাওয়া যাবে? হ্যাঁ, অফপ্লেনের ক্ষেত্রে দুটো বিষয়। প্রথমটা হচ্ছে যে আপনার ডিউরিং হ্যান্ডওভার, সাপোজ মেবি আপনি একটা প্রপার্টি ক্লায়েন্ট নিয়েছে 40 এবং 60% পে প্ল্যান, মেবি 40% উনি পে করেছে ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড, and at the time of handover customer has to pay the rest 60%. So উনি ইজিলি 60% ব্যাংক থেকে ফান্ডিং নিয়ে হ্যান্ডওভার নিয়ে নিতে পারবে। এবং এখন আরেকটা কি, এটা আসলে সবগুলো ব্যাংক করে না, এখানে আপনার প্রায় 6টা ব্যাংক আছে। হ্যাঁ, আমি বলি, যেমন আপনার সিবিডি ব্যাংক আছে, ইএনবিডি ব্যাংক আছে, এসআইবি আছে। সো এরকম 6টা ব্যাংক আছে যারা আপনার অফ প্লেন প্রপার্টিতেও ইনভেস্ট করে। সেই ক্ষেত্রে হচ্ছে কনস্ট্রাকশন শুড বি কমপ্লিটেড 50%। আপনার যদি কনস্ট্রাকশনটা 50% কমপ্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যেই এসপিএ ভ্যালুটা আছে সেই ভ্যালুর 50% আপ টু 60% পর্যন্ত উনি ফান্ডিং ফ্যাসিলিটি নিতে পারবে। আচ্ছা, তাহলে কমপ্লিশন যখন রেস্ট অ্যাপে বা দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এটা যখন 50% কমপ্লিশন দেখাবে, তখন মর্গেজের জন্য এলিজিবল হয়ে যাবে না। এবং এই ডিউরিং 50% অনেক সময় দেখা যায় যে পেমেন্টেরও 50% 60% হয়ে যায়, এবং কিছু কিছু ডেভেলপার আছে 40-60 পেমেন্ট প্ল্যান দিচ্ছে, কিছু কিছু ডেভেলপার, মোস্ট অফ দ্য ডেভেলপার, যেমন ইমারের কথা যদি বলি 80-20 পেমেন্ট প্ল্যান দিচ্ছে। সো 80% ডিউরিং কনস্ট্রাকশন ফি দিতে হচ্ছে। সো এই প্রপার্টি যখন 50% কমপ্লিশন ইমার করে ফেলবে, এটা স্টেটাসটা দেখাবে এবং রিপোর্ট পেয়ে যাবেন আপনি, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য মর্গেজ। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ান্ডারফুল। কারণ যারা ইমারের প্রপার্টি কিনতে চান, আমি সবসময় এনকারেজ করি যে আসলে এই ক্যাটাগরি গভর্নমেন্ট ডেভেলপারগুলো থেকে প্রপার্টি কেনার জন্য, যারা ইমারের প্রপার্টি কিনতে চান, পেমেন্ট প্ল্যান নিয়ে একটু ভয় থাকেন যে আসলে একটু লিটল টাইট, তখন তাদের জন্য এই সুবিধাটা আসলে করে দেওয়া সম্ভব যে আপনি ইমারের যখন কনস্ট্রাকশন স্টেটাস 50% দেখাচ্ছে, তখন বাকি 50% এর জন্য আপনি লোন অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন জানতে চাইবো যে যারা নন রেসিডেন্ট দুবাই আছে, হ্যাঁ, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে আমার অনেক ক্লায়েন্ট আছে, ইভেন ইন্ডিয়াতে আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে, পশ্চিমবঙ্গ, আসামে। এবং আমি যেহেতু দুবাই আসলে বেশ লম্বা সময় ধরে আছি, সো পার্সোনালি আমি অনেক এই ফরেন ক্লায়েন্টকে চিনি
যারা আমার কাছ থেকে প্রপার্টি কিনছেন। সো তাদের ক্ষেত্রে যারা নন রেসিডেন্ট ইউএই, তাদের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এই মর্গেজ ফ্যাসিলিটি দিতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা নন রেসিডেন্টের ক্ষেত্রেও মর্গেজ সাপোর্ট দিতে পারি এবং অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে এই প্রশ্নটা তাদের মাথায় থাকে যে আমি কি আসলে আমার কোনো দুবাইতে রেসিডেন্সি নাই, আমি কি মর্গেজ নিয়ে আমি কি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবো? ডেফিনেটলি তারা মর্গেজ নিয়ে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবে। আর সেই ক্ষেত্রে নন রেসিডেন্টের ক্ষেত্রে ওনারা প্রপার্টি ভ্যালুর 60% পর্যন্ত নিতে পারবে। অবশ্যই সেটা ব্যাংক একটা ভ্যালুয়েশন করে, সেই ভ্যালুয়েশন প্রাইসের 60% পর্যন্ত উনি নিতে পারবে। আচ্ছা, উনি সেলফ এমপ্লয়েড হলেও নিতে পারবে, উনি স্যালারি প্রোফাইল হলেও নিতে পারবে। সেই ক্ষেত্রে তার আর্নিংটা কত লাগবে? যদি নন রেসিডেন্ট হয় সেই ক্ষেত্রে তার আর্নিংটা লাগবে ইকুইভ্যালেন্ট টু 25,000 দেরহাম। উনি ওনার হোম কান্ট্রিতে যে ইনকামটা করছে সেই ইনকামটা ইকুইভ্যালেন্ট টু 25,000 দিরহাম হলেই উনি এখানে এলিজিবল, উনি এখানে প্রপার্টিতে 60% পর্যন্ত মর্গেজ নিতে পারবে। তবে এখানে জিসিসি কান্ট্রিজ ক্ষেত্রে, জিসিসি কান্ট্রিজ গলফ কান্ট্রিজ যে রিজিয়ন এই ন্যাশনালিটি হয়, তখন ওনার ইনকামটা 15,000 ইকুইভ্যালেন্ট হলেই উনি এখানে 60% পর্যন্ত মর্গেজ পেয়ে। আচ্ছা, নন জিসিসি হলে? নন জিসিসি আর ন্যাশনালের কথা বলছেন নাকি নন জিসিসি রেসিডেন্ট? নন জিসিসি ন্যাশনালস, আচ্ছা, যারা ওইখানকার যেমন গালফ কান্ট্রিজ বা কাতার, ওমান, সৌদি, বাহরাইন, তো যাদের আছে 15,000 দিরহাম হলে হয়ে যায়। কিন্তু যারা আসলে আমরা প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষজন আছি, ওইসব দেশে কাজ করছি, আপনি জানেন অনেক বড় একটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এখানে কাজ করছে। সো গালফ কান্ট্রিজে যারা আছেন তাদের জন্য আপ টু তাদের অবশ্যই 25,000 দিরহাম মিনিমাম স্যালারি হতে হবে। গলফ কান্ট্রি হলে গল্পে না, আর যদি আদার ন্যাশনাল নন রেসিডেন্ট 25,000। আর সেম বিজনেসের ক্ষেত্রেও কারো যদি বিজনেস প্রোফাইল থাকে ওইসব দেশে, তারাও এখানে উনি ইনভেস্ট করতে পারবে। ধরুন আমরা একটা প্রসপেক্ট চিন্তা করি যে একটা ক্লায়েন্ট, আপনি জানেন রিসেন্টলি আমি আপনাকে একটা ক্লায়েন্টের কথা বললাম যিনি ইউকেতে থাকেন। সো ওনার জন্য আমরা প্রপার্টি দেখছি, আসলে ওনার যেহেতু ব্যবসা আছে ওখানে। সো ওনার এই কেস স্টাডিটা যদি একটু শেয়ার করতেন যে আপনি কিভাবে আসলে ওনার জন্য মর্গেজ ফ্যাসিলিটিটা আমরা করে দিতে পারছি। সো আমি ওনার ডকুমেন্টগুলো আমাকে পাঠিয়েছে, আমি অ্যানালাইসিস করে দেখেছি যে ওনার মান্থলি ইনকামটা 85,000 প্লাস ইকুইভ্যালেন্ট টু দিরহাম সেট। সো সেই ক্ষেত্রে উনি ইজিলি এখানে এলিজিবল। উনি আমার তখন 85,000 হলে সেটা কি ডিবিআর কাউন্ট হবে, এটার 50% এরকম নাকি? ইয়েস, আচ্ছা, ইউর রাইট, এটার 50%টা ব্যাংক কাউন্ট করবে। কারণ ওনার এছাড়াও যদি ওনার কোনো লাইবিলিটি থাকে লাইক আদার মর্গেজ লোন, কার লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এই লাইবিলিটি গুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে ওনার যে নিট ইনকামটা থাকবে সেটার উপরে ব্যাংক 50% ডিভিআর ক্যালকুলেশন করবে। ওকে, বুঝতে পেরেছি। তাহলে এখন যদি যেহেতু এটাও হতে পারে যে উনি ওখানে কোনো প্রপার্টি কিনেছেন, ওনার অলরেডি মর্গেজ নিয়ে আছেন, যেহেতু যে ভাইয়ের কথা বলছি উনি অলরেডি প্রপার্টি কিনেছেন, ওখানে মর্গেজ আছে, সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে? হ্যাঁ, না, সেই ক্ষেত্রে ওনার কেসের ক্ষেত্রে যেটা আমি দেখেছি না, কোনো প্রতিবন্ধকতা নেই। ওনার একটা মর্গেজ আছে হোম কান্ট্রিতে, লামসাম উনি পে করে ইকুইভ্যালেন্ট টু অ্যাপ্রক্সিমেটলি মেবি 6 to 7,000, বাট ওনার ইনকাম হচ্ছে 88,000। সো ইজিলি আই অলরেডি গট দ্য প্রি অ্যাপ্রুভাল। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। 3 million প্রি অ্যাপ্রুভাল আমরা পেয়ে গিয়েছি। সো ওনার জন্য আমরা যেটা করতে পারছি এখন 3 মিলিয়ন পর্যন্ত ওনার জন্য মর্গেজ ফ্যাসিলিটি করা যাবে। আপ টু উনি 3 million উনি ব্যাংক থেকে পাবে। আপনি উনি 5 million প্রপার্টি অলসো হি ক্যান বাই। আচ্ছা, সো 5 মিলিয়নের আপনি 60%, উইচ ইজ অলমোস্ট 3 মিলিয়ন। সো 3 মিলিয়ন আপনি ব্যাংক ফাইন্যান্স করে দিতে পারছেন ওনাকে, বাকি 2 মিলিয়ন ওনাকে ডাউন পেমেন্ট দিতে হবে, সাথে 4% রেজিস্ট্রেশন ফি এবং ব্রোকারেজ কমিশন যদি থাকে এটা। আর এটা যদি অফ প্ল্যান প্রপার্টি হয়ে থাকে ওনার, তাহলে সেক্ষেত্রে তো ব্রোকারেজ ফি কোনো প্রয়োজন নেই। আপনার শুধুমাত্র অফ প্ল্যানে আপনি যে আমাদের কাছ থেকে যারাই প্রপার্টি কিনে, সো আমি এই হেল্পটা তাদেরকে করে দিই আসলে A to Z। শুধু প্রপার্টি কিনে দিলাম বিক্রি হয়ে গেল, নো। আমি অনেক ক্লায়েন্টের এখন আসলে প্রত্যেক দিনই কারো না কারো অভিযোগ শুনতে পাই যে অমুক ডেভেলপার অমুক এজেন্সি অমুক রিয়েলটার কাছ থেকে প্রপার্টি কিনেছে, ফোন ধরছে না। তো এইসব আসলে শুনতে না আমি একটা সময় মনে হলো যে মার্কেটে আসলে অনেকেই ফেক স্টেটমেন্ট দিয়ে প্রপার্টি বিক্রি করার চেষ্টা করে, যেটা আমি একেবারেই পছন্দ করি না।
এবং আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি আমি যেটা হবে হবে বলে দিতে পছন্দ করি, এবং তবে আমি ফ্যাসিলিটেট করব তাদেরকে যারা আসলে অতটা লয়াল। ঠিক আছে, এখন আপনি প্রপার্টি কেনার পরে আপনার কোনো হদিসই নাই, হ্যাঁ, অনেকে এরকম হয়, অনেক সময় প্রপার্টি কেনার পরে তার কোনো যোগাযোগই নেই, উনি ওনার মতো করে ইনস্টলমেন্ট গুলো চালাচ্ছেন। অ্যাট দি এন্ড উনি যদি কোনো আমার কাছে থেকে যদি ফার্দার কোনো অ্যাসিস্ট্যান্ট না চায়, সেক্ষেত্রে আমি রাগ বাড়িয়ে বলবো না, কিনা তো যাদের আসলে প্রয়োজন পড়ে তাদেরকে আমরা কোনো না কোনো একটা ওয়ে আউট বের করে দেওয়ার চেষ্টা করি। এবং আমার বায়ার্স নেটওয়ার্কটা আলহামদুলিল্লাহ অনেক বড়। তো রিসেলের ক্ষেত্রে আমরা অনেক বড় একটা সহযোগিতা করতে পারি। কেউ যদি মনে করেন যে মর্টগেজেও সে কভার করতে পারছে না, তখন আফটার সার্টেন স্টেজ প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন যখন দেখা যায়, তখন আমরা কিন্তু প্রপার্টি রিসেলের জন্য ওনাকে অনেক বড় একটা হেল্প করি। রিসেন্টলি এখানে আমি একটা কথা বলি, এই যে আপনি প্রপার্টি রিসেলের কথা বলেছেন, সাপোজ মনে করেন যে লেটস সে আমি আপনার কাছ থেকে প্রপার্টি নিয়েছি, ডিউরিং হ্যান্ডওভার আমি আমার সেই হ্যান্ডওভার পেমেন্টটা নাই এবং আমি এলিজিবল না মর্গেজও নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি তো রিসেলের অ্যারেঞ্জমেন্টটা করতে পারছেন। এখন সেই রিসেল প্রপার্টিতে মেবি লেটস সে আরেকজন সেটা আপনার কাছ থেকে নিল, সে যদি মর্গেজের জন্য এলিজিবল হয়, সেই রিসেল প্রপার্টি কেনার ক্ষেত্রেও উনি মর্গেজ নিতে পারবে। রিসেল প্রপার্টি কেনার ক্ষেত্রে ওই যে আর নিউ বায়ার, হ্যাঁ। না সেটা তো অবশ্যই পারবে, হ্যাঁ সেটা অবশ্যই হয়ে যাবে। আর এছাড়া ওকে, সো রিসেন্টলি আমি বেশ বড় কিছু ইনভেস্টর, যারা আসলে আমি ইউকে এবং ইউএস বেশ কিছু ইনভেস্টমেন্ট ফার্মের সাথে কাজ করছি, যারা আসলে দুবাই বড় সড়ো ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছে। দে ওয়ান্ট টু বাই 4 স্টার 5 স্টার ব্র্যান্ডেড হোটেলস, অ্যান্ড অনেকে চাচ্ছে যে যদি ফুল বিল্ডিং কিনতে পারি, প্লটস দেখছেন, ডেভেলপার হতে চায়। ঠিক আছে, আমরা অলরেডি বেশ কয়েকটা শর্ট লিস্ট করেছিও, কয়েকটা প্লট এবং বেশ কয়েকটা হোটেল আমরা শর্ট লিস্ট করেছি, যেগুলো নিয়ে আমরা কাজ করছি। সো এই ধরনের বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি জানি, আই এম শিওর যে প্রবাসী বাংলাদেশিরা অনেকভাবে সাকসেসফুল পৃথিবীর বিভিন্ন দেশে, এবং এটা এই ইন্ডাস্ট্রিতে না আসলে জানতাম না আসলে যে আসলে বাংলাদেশিরা বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী ইন্ডিয়ার সাইড থেকে যারা আছেন তারা যে কত সাকসেসফুল হ্যাঁ। এই বিভিন্ন দেশে আর কি। সো তারা যদি বড় রকমের ইনভেস্টমেন্ট করতে চায়, সিমিলার জিনিসগুলা বা তাদের জন্য এক্সট্রা কি ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করতে পারি আপনার তরফ থেকে? এখানে আমি আপনাকে বলি যে যেমন মর্গেজটা দুই ধরনের, একটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি আর একটা হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি। হ্যাঁ, দুটোর কিছু ডিফারেন্স আছে। রেসিডেন্সিয়াল এতক্ষণ আমি যেই বিষয়গুলো বলেছি এগুলো হচ্ছে বেসড অন রেসিডেন্সিয়াল প্রপার্টি। কমার্শিয়াল প্রপার্টি যেমন রেসিডেন্সিয়াল প্রপার্টিতে আপনার ইন্টারেস্ট রেট, আমি যখন অ্যাপ্লাই করব, কোন ব্যাংকে অ্যাপ্লাই করছি, আপনার ব্যাংকের প্রফিট রেটটা কেমন হবে, ইন্টারেস্ট রেট কেমন হবে, এগুলো ফিক্স থাকে। বাট কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে সেই জিনিসগুলো ফিক্স থাকে না, তখন এটা ব্যাংকে নেগোসিয়েশন করতে হয়। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েদার উনি যদি রেসিডেন্ট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম 60% পর্যন্ত উনি ব্যাংক থেকে ফান্ডিং পাবে। এবং যদি নন রেসিডেন্ট হয়, ওনারা অ্যাকচুয়ালি কমার্শিয়াল প্রপার্টি যদি এখানে দুবাইতে ওনার বিজনেস অথবা জব, আই মিন ইনকাম সোর্সটা যদি এখানে না থাকে, সেই ক্ষেত্রে এটা পসিবল না। আচ্ছা, সো রেসিডেন্সিয়াল যেমন ওরা নন রেসিডেন্ট হলেও নিতে পারছে এখানে, বাট কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে অবশ্যই ওনাকে দুবাই রেসিডেন্সি হইতে হবে, এখানে ওনার ইনকাম জেনারেশন হচ্ছে এই ধরনের সোর্স। তাহলে আমি যদি এখন বাইরে পোর্টফোলিও থাকে আমার, যেমন ইউকের যে ভাইয়াটার কথা বলছি, সো ওনার তো বেশ বড় সড়ো প্রোফাইল, তো উনি যদি আসলে চায় যে কোনো কমার্শিয়াল প্রপার্টি কমার্শিয়াল ইজ দ্য সেস, ধরুন উনি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংই কিনতে চাচ্ছে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি it doesn't mean that bank will not funding, but they will see the profile of the customer. Customer profile is very important, very good, because commercial property is a huge investment. So huge investment করবে, সেই ক্ষেত্রে ব্যাংক দেখে যে না আমার ওই কাস্টমার, আমি যে পোর্টফোলিওটা কত বড়, হ্যাঁ পোর্টফোলিওটা কত বড়, হাউ লং হি ইজ ডুইং বিজনেস। সেই ক্ষেত্রে আপনার যেমন সিপিবি করবে, তারা ইডিডি করবে, এনহান্স ডিউ ডিলিজেন্স করবে, কাস্টমারের সবকিছু যদি দেখেন না, কাস্টমার প্রোফাইল ভালো, সেই ক্ষেত্রে তারা ইনভেস্ট করবে। হ্যাঁ, এবং ইটস অল ডিপেন্ডস অন প্রোফাইল, ডিপেন্ডস অন দ্য প্রোফাইল। Even for a 1 million worth of property, the profile is not well enough, so bank will not finance. Definitely. So that's the point. কে সবারই মোটামুটি এই ডিউ ডিলিজেন্স যেটা ব্যাংক করে, এটা সবার ক্ষেত্রেই সেম। সো এছাড়া আর কি নিয়ে আলোচনা? এছাড়া আমি আরো দুইটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যেমন আপনার তো অনেক নন রেসিডেন্ট যারা আছে, আপনি ওনাদেরকে প্রপার্টি দিয়েছেন, এখানে অনেকে থাকে না, বাট ওনারা একটা রেন্টাল ইনকাম পাচ্ছে। হ্যাঁ, লেটস সে
উনি ইয়ারলি রেন্টাল ইনকাম যদি 500,000 হয়, ওকে, তাহলে কিন্তু উনি সেই শুধু রেন্টাল ইনকাম দিয়ে, রেন্টাল ডিসকাউন্টিং বলে আমরা, সেটা দিয়েও কিন্তু উনি মর্গেজ করাতে পারবে শুধু সেই ইনকামটা দেখিয়ে। হ্যাঁ, এটাও একটা পার্সোনাল ইনকাম দেখিয়ে সেটা দিয়ে উনি এবং সেই ক্ষেত্রে উনি যেহেতু প্রপার্টিতে ইনভেস্ট করেছে, নিশ্চয়ই ওনার গোল্ডেন ভিসা আছে। এটা কি রিফাইন্যান্সের কথা বলছেন? রিফাইন্যান্স, হ্যাঁ, উনি ওনার এক্সিস্টিং প্রপার্টিটা উনি মর্গেজ দিয়ে উনি ওখান থেকে ইকুইটি নিতে পারবে। আচ্ছা, এবং সেই টাকাটা ইকুইটি, আই মিন ক্যাশ নিতে পারবে, এবং সেই টাকা দিয়ে উনি আরেকটা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবে। সো আপনি সেক্ষেত্রে আসলে ধরুন আমার একটা প্রপার্টি আছে যেটা 5 মিলিয়ন দিরহাম, ঠিক আছে, আমি এখন এটাকে রিফাইন্যান্স করতে পারবো। হ্যাঁ, অফকোর্স। কত পার্সেন্ট পর্যন্ত আমি রিফাইন্যান্স পাবো? আপনি যদি স্টিল আপনি নন রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে সেই আপনি প্রপার্টির 60% পর্যন্ত পাবেন। বাট আপনি যদি রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি সেই প্রপার্টির 80% পর্যন্ত আমি আপনাকে রিফাইন্যান্স করে রিফান্ড করে দিতে পারবো, এবং সেটা দিয়ে আপনি আরেকটা প্রপার্টি, বাট দ্য কন্ডিশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন another property. ইউ ক্যান টেক ইট। It can be a personal loan. It can be, what personal loan? মানে পার্সোনাল লোনে যেটা হয় যে আমার ওই প্রপার্টি, আমার ইনকাম আছে, আমাকে ব্যাংক আমাকে পার্সোনাল লোন দিল। It's not like personal loan. ব্যাংক আপনাকে ওই টাকাটা আপনাকে দিবে না ক্যাশ, প্রপার্টির জন্য দিয়ে দেয়। এটা আপনি যাকে ইনভেস্ট করছেন, আরেকটা ডেভেলপার লেটসে, ওদেরকে সেই টাকাটা ডিরেক্টলি চেক ইস্যু করে দিয়ে দিবে, এবং প্রপার্টিটা আপনার নামে ট্রান্সফার করে দেবে। এবং নিউ প্রপার্টিটা ওটা আপনার মর্গেজে থাকবে না, আপনার এক্সিস্টিং প্রপার্টিটাই মর্গেজে থাকবে। সেই টাকাটা আপনি নিয়ে আপনি আরেকটা প্রপার্টিতে ইনভেস্ট করবেন। বুঝতে পেরেছি। তাহলে এটা ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি। যাদের অলরেডি প্রপার্টি আছে ইউএইতে, তারা কিন্তু চাইলে ওই প্রপার্টির আপ টু 80% যদি আপনি রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি রিফাইন্যান্স পেয়ে যাচ্ছেন। আর নন রেসিডেন্ট হয়ে থাকলে 60% পর্যন্ত আপনি রিফাইন্যান্স পেয়ে যাচ্ছেন আপনার প্রপার্টি ভ্যালুর উপরে। প্রপার্টি ভ্যালুয়েশনটা করানো খুব জরুরি। ধরুন আমি 5 মিলিয়নটা প্রপার্টি কিনলাম, সেটা এখন 7 মিলিয়ন ভ্যালুয়েশন হলো। মার্কেট ভ্যালু, ব্যাংক উইল কনসিডার হোয়াটএভার দ্য হ্যাঁ, প্রেজেন্ট প্রাইসের উপরে হ্যাঁ ডিপেন্ড করে বলতে। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। তাহলে কেউ অফলাইন প্রপার্টি কিনলো 5 মিলিয়নে, তার প্রপার্টি আজকে 10 মিলিয়ন হয়ে গেল, কথার কথা। তাহলে সেই ওই 10 মিলিয়নের উপরে সে কি রিফাইন্যান্স অ্যাপ্লাই? ওয়াও, সো ওয়ান্ডারফুল। আপনি যদি 10 মিলিয়নের উপরে যদি রিফাইন্যান্স পেয়ে যান 80%, তাহলে তো আপনার প্রায় আপনি পেয়ে যান 8 মিলিয়ন দিরহাম। হ্যাঁ, ওটা দিয়ে আপনি নতুন আপনি আরেকটা প্রপার্টি কিনতে পারছেন। দ্যাটস ওয়ান্ডারফুল। তো এই ক্ষেত্রে কি আসলে ব্যাংকের যে ডিউ ডিলিজেন্স, সেক্ষেত্রে কি ব্যাংক চেক করবে যে ওই ভদ্রলোকের কোনো কি ইনকাম সোর্স, জব করছে, বিজনেস, এই প্রোফাইল কি দেখি কিনা? অবশ্যই, কারণ আপনি কি করছেন, অবশ্যই আপনার এলিজিবিলিটি ব্যাংকে ক্যালকুলেট করবে আপনার এক্সিস্টিং ইনকামের উপর। হোয়াট ইজ ইউর ইনকাম সোর্স? ওকে, লেটস সে আপনি দুবাইয়ের আপনার রেসিডেন্সি আছে, বাট আপনার ইনকামটা জেনারেট হচ্ছে মেবি, লেটস সে ইউ আর লিভিং ইন ইউকে পাসপোর্ট ইউ হ্যাভ, সো ইউর ইনকাম ইজ জেনারেটেড ফ্রম ইউকে, সো ব্যাংক উইল কনসিডার ইউ অ্যাজ এ নন রেসিডেন্ট, কারণ আপনার ইনকামটা তো জেনারেট হচ্ছে ইউকে থেকে, আপনার এখান থেকে না। সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে 60% পর্যন্ত দিবে আপনার প্রপার্টি মর্গেজ নিয়ে। আচ্ছা, এখন সেক্ষেত্রে তাহলে আমার প্রপার্টি আছে, আমার রেন্টাল ইনকাম সে ধরুন 5 মিলিয়নের প্রপার্টি, 10% মানে 500,000 দিরহাম কিন্তু হয়ে যায়। তাহলে আমি 5 লাখ দিরহাম আমি রেন্টাল ইনকাম পাচ্ছি। সেক্ষেত্রে ব্যাংক কি আবার আমার প্রোফাইল চেক করবে যে আমি আসলে জব করছি কিনা, বিজনেস? নো, সেই ক্ষেত্রে শুধু রেন্টাল ইনকাম দিয়ে, এটাকে রেন্টাল ডিসকাউন্টিং বলে, আমি শুধু রেন্টাল ইনকামটা দেখিয়ে, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনার মিনিমাম রেন্টাল ইনকাম 500,000 হইতে হবে। মিনিমাম 500,000 আপনার হইতে হবে ইয়ারলি। এবং এটা মিনিমাম 3টা প্রপার্টি লাগবে, যেমন আপনার 3টা প্রপার্টি থেকে আপনার 500,000 আসছে। আমতে একটা প্রপার্টি হয় একটা, এবং এটা ভালো প্রপার্টি হয়, গুড লোকেশনে, ভালো ডেভেলপারের হয়, সেক্ষেত্রেও পড়ানো যাবে শুধু রেন্টাল ইনকামটা দিয়ে। বুঝতে পেরেছি। তো এটা ডিপেন্ড অন দ্য অ্যাপ্রুভাল, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল যেটা বলে আর কি। সো বাট ইটস আ ওয়ান্ডারফুল ওয়ে যে আমার একটা প্রপার্টি আমি পেলাম, সেটা আবার রিফাইন্যান্স করতে পারছি, আরো একটা প্রপার্টি কিনতে পারি। সো সেটা আসলে ভেরি ভেরি ওয়ান্ডারফুল। সো এনায়েত ভাই, আরেকটা জরুরি কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা মর্টগেজ হতে কতদিন সময় লাগে? আর দুবাই আমরা জানি যে সবকিছু খুব ফাস্ট, এটা অন্যান্য দেশের মতো না। যেমন ইউএস, কানাডা, অস্ট্রেলিয়াতেও কিন্তু আমি যতদূর জানি যে প্রপার্টি ট্রানজাকশন ইজ ভেরি স্লো, কিন্তু দুবাই আপনি উইদিন 24 আওয়ার্স কিন্তু প্রপার্টি ট্রানজাকশন হয়ে যায়। সো মর্গেজের ক্ষেত্রে আসলে কতদিন সময় লাগতে পারে? মর্গেজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি কাস্টমারের সব ডকুমেন্ট আপ টু ডেট থাকে, সব ডকুমেন্ট ওকে থাকে, হ্যাঁ,
যেমন মর্গেজের নর্মালি 5টা স্টেজ থাকে। প্রথম স্টেজটা হচ্ছে ব্যাংক থেকে প্রি অ্যাপ্রুভাল নেওয়া। প্রি অ্যাপ্রুভাল নিতে নর্মালি 3 to 5 ওয়ার্কিং ডেজ লাগে। আফটার প্রি অ্যাপ্রুভালের পরে হচ্ছে আমি ভ্যালুয়েশনে যাব। ওকে, ভ্যালুয়েশন করাইতে মনে করেন ম্যাক্সিমাম 3 ওয়ার্কিং ডেজ দেয়। 3 to 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা ভ্যালুয়েশন রিপোর্টটা ব্যাংক থেকে পেয়ে যাই। ভ্যালুয়েশন রিপোর্টটা চলে আসার পরে আমরা ফাইনাল অফার লেটারের জন্য অ্যাপ্লাই করি। আর ফাইনাল অফার লেটার অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম 5 ডেজ লাগে, 5 ওয়ার্কিং ডেজ লাগে। সো যখন আমরা ফাইনাল অফার লেটার মিনস ফাইনাল অ্যাপ্রুভালটা পেয়ে যাই, তখন হচ্ছে ব্যাংক আপনার ডেভেলপারের সাথে এবং ক্লায়েন্টের সাথে একটা করসপন্ডেন্স করে তারা ডিএলডি অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে। হ্যাঁ, যেই ডেটে আপনার ডেভেলপার এবং ক্লায়েন্ট সবাই ডিএলডি অফিসে আসবে, ব্যাংক ওখানে আপনার সেলারকে অথবা ডেভেলপারকে চেক দিয়ে দিবে এবং প্রপার্টিটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে ক্লায়েন্টের নামে ট্রান্সফার হয়ে যাবে। সো ওই অ্যাপয়েন্টমেন্টটা লেতে এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্ট এবং হ্যাঁ, ডেভেলপার আপনাদের কনভিনিয়েন্সের উপরে। সময়। এবার ইন জেনারেল আমার জেনারেলি আমি বলতে পারি 3 to 4 উইকস ম্যাক্সিমাম। 3 to 4 উইকস উই ক্যান সেটেল ডাউন এ মর্গেজ ডে। 3 to 4 উইকস। 3 to 4। বাট এমনি মর্গেজ এলিজিবিলিটি পেতে মানে আমি যে বুঝতে পারবো যে আমি এত টাকা মর্গেজ এলিজিবল পেতে পারি, এত ডলার এত দিলাম, হ্যাঁ, যেখানে এই ক্ষেত্রে তো এটা তো আমি ক্লায়েন্ট যখন আমার সাথে ডিসকাস করে, আমি অ্যাজ এ মর্গেজ এক্সপার্ট, সো আই নো হাউ টু হোয়াট ইজ দ্য how much is the what is the maximum mortgage he be eligible? within 10 minutes. Within 10 minutes, if he discuss with me, I just ask some question regarding his income, liability, each and everything what is. সো এটার উপর ডিপেন্ড করে আমি ওনাকে উইদিন 10 মিনিটস আমি বলে দিতে পারবো যে আপনি ম্যাক্সিমাম এই টাকা আপনি ব্যাংক থেকে আর ইনিশিয়াল অ্যাপ্রুভালের জন্য আপনার 3 to 5 days 3 to 5 আমরা ম্যাক্সিমাম। ধরতে পারি যে 3 to 5 ডে, কারণ হচ্ছে প্রপার্টি ট্রান্সফারের বিষয়টা ডিপেন্ড করে বাইরে আমার সেলারের স্কেজুলের উপরে, আসলে কিভাবে তারা যেতে চাচ্ছে, কোন দিকে যেতে চাচ্ছে। বাট 3 to 5 days is the maximum time টু গেট দ্য প্রি to get the pre-approval. যদি নন রেসিডেন্ট হয়, কারণ হয় কি প্রি অ্যাপ্রুভালের আগে ব্যাংক কিছু কাজ করে, যেমন সিপিবি করে, কাস্টমারকে ফোন করে, কাস্টমারকে ইমেল করে, যদি সে লেটসে স্যালারি প্রোফাইল হয়, উনি যেখানে কাজ করছে ওখানে এইচআর ডিপার্টমেন্টে একটা মেইল দেয়। সো এই জিনিসগুলো যদি ডিলে না হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে নর্মালি 3 to 5 ওয়ার্কিং ম্যাক্সিমাম টাইম। নন রেসিডেন্টের ক্ষেত্রে নর্মালি ওভারঅল 1 উইক মোর আমরা বলতে পারি, যেমন 4 উইকস, 4 to 5 উইকস। আর রেসিডেন্ট হলে 3 to 4 উইকস। 3 to 4 weeks with the property transaction and everything. এভরিথিং সেট, এভরিথিং। বুঝতে পেরেছি। সো রিসেন্টলি আমরা ব্যাক টু ব্যাক বেশ কয়েকজন ক্লায়েন্টের জন্য আসলে মর্গেজ অ্যাপ্রুভাল পেয়েছি এবং তাদেরকে সাকসেসফুলি মর্গেজ করিয়ে দিয়েছি। একজনের প্রায় 2 মিলিয়ন দিরহামের হয়ে গেল মর্গেজ, একজনের হলো 775,000 দিরহামস। সো দুটা ক্লায়েন্ট একদম রিসেন্টলি যারা আপনার থ্রুতে আমরা মর্গেজ করিয়েছি ওনার জন্য। সো তাদের ক্ষেত্রে আসলে দুটা কেস স্টাডি একটু যদি আমরা আলোচনা করি তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। একজন একেবারে রেডি প্রপার্টি কিনেছেন, ওনার জন্য ওনার যে বিজনেস ছিল ওই বিজনেস অনুসারে আমরা দেখলাম যে উনি 2 মিলিয়ন দিরহামের ওনার লোন হয়ে গেছে। 2 মিলিয়ন ইজ হিউজ মানি না? সো 2 মিলিয়ন দিরহাম ব্যাংক ফাইন্যান্স করছে যে ভদ্রলোককে, ওই ভদ্রলোককে আসলে কি দেখছেন ব্যাংক, কি জানতে চাই? ওনার প্রোফাইলটা ছিল উনি সেলফ এমপ্লয়েড, উনি 70% পেয়েছে, 70% পেয়েছে। ওনার প্রপার্টি ভ্যালু ছিল 2.8 মিলিয়ন। সো ওনাকে আমি দিয়েছি 1.9 মিলিয়ন 60,000 অ্যারাউন্ড 2 মিলিয়ন। অ্যারাউন্ড 2 মিলিয়ন। সো ওনার বিজনেসের ডকুমেন্টগুলো খুবই গুছানো ছিল। ওনার টার্নওভার কি ডকুমেন্টস তো নর্মালি ফর সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে যদি 80% লোন পেতে চায়, ওনাকে ওনার লাস্ট 1 ইয়ারের কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ওনার 6 মান্থের পার্সোনাল স্টেটমেন্ট দিতে হবে, ওনার লাস্ট 2 ইয়ার্সের যদি লোন অ্যামাউন্টটা 3 মিলিয়নের কম হয়, আচ্ছা সেই ক্ষেত্রে ওনার অডিট রিপোর্ট 1 ইয়ারই এনাফ, 2 ইয়ার্সের অডিট রিপোর্ট লাগবে, এবং ওনার ইনকাম ট্যাক্স যে উনি পে করছে ওনার ট্যাক্স ফাইলটা লাগবে লাস্ট ইয়ারে। আর হচ্ছে ওনার কেওয়াইসি ডকুমেন্টস লাইক পাসপোর্ট কপি, এমিরেটস আইডি কপি, আর উনি যে রেসিডেন্সিতে বর্তমানে থাকে ওই রেসিডেন্সি যদি সেলফ হয় তাহলে তো গুড, উনি ডিক্লেয়ার দেবে এটা আমার নিজস্ব রেসিডেন্সি। যদি না হয় সেই ক্ষেত্রে ইজারি কপি লাগে। আর ওনার উনি বিজনেসে ওনার কতজন এমপ্লয়ি কাজ করছে
সেই ক্ষেত্রে ওই এমপ্লয়ীদের একটা লিস্ট চাবে। এই বেসিক এই ডকুমেন্ট নর্মালি লাগে, আর বাইরে অন্য কোনো ডকুমেন্ট। তো ওনার ক্ষেত্রে এই সবগুলো ডকুমেন্টস ছিল, হ্যাঁ। এবং উনি ইজিলি মর্গেজটা অ্যাভেল করতে পেরেছিলেন। সেকেন্ড আরটা যে কেস স্টাডি ছিল 775,000 দিরহামস, ওনার ক্ষেত্রে একটু বলবেন, ওনার তো অফলাইন প্রপার্টি ছিল, রেডি প্রপার্টিতে যেটা রিমেনিং পেমেন্ট ছিল অন হ্যান্ড ওভারে। ওনার যেটা হয়েছে ওনাকে আমি 50% করিয়ে দিয়েছি, উনি 60% নিতে পারতো ওনার বিজনেস শারজা আজমানে, বাট ওনার অডিট রিপোর্ট ছিল না। এখন অনেকেরই একটা প্রশ্ন থাকে, আমি তো বিজনেস করি, আমার তো অডিট রিপোর্ট নেই, আমি কি নিতে পারবো লোন? আমার তো অডিট করাই হয়নি কখনো, আমি করিনি, আমার প্রয়োজন হয়নি। সেই ক্ষেত্রে উনি নিতে পারবে, সেক্ষেত্রে উনি 60% এলটিভি নিতে পারবে, লোন টু ভ্যালু। ওনার প্রপার্টির ভ্যালুর 60% উনি নিতে পারবে, এক লোড অফ পলিসি হবে। এই লোড অফ পলিসিতে উনি 60% পর্যন্ত ওনার প্রপার্টির ভ্যালুর উনি লোন পে। 60% দরকার ছিল না, ওনার হ্যান্ড ওভার পেমেন্ট ছিল 50% ওনার দরকার ছিল। আচ্ছা। সো ওনার অডিট রিপোর্টও আমার লাগেনি, ওনার জাস্ট লাস্ট 6 মান্থের পার্সোনাল স্টেটমেন্ট আমার দরকার হয়েছে। এটা ব্যাংক ওয়াইজ ভেরি করে, সেই ক্ষেত্রে ওনার পার্সোনাল স্টেটমেন্টে আপনার ব্যাংক ট্রানজেকশনটা দেখে, যেমন লাস্ট 6 মান্থ ওনার পার্সোনাল স্টেটমেন্টে কি পরিমাণ ক্রেডিট হয়েছে এবং ওনার ব্যালেন্স হোল্ডিং কত ছিল। সেই ক্ষেত্রে ব্যাংক ওয়াইজ ভেরি করে, বাট নর্মালি আমি বলে যাই, যেমন ওনার যদি প্রতি মাসে ওনার পার্সোনাল স্টেটমেন্টে 40,000 ক্রেডিট হয়, 40 to 50,000 ক্রেডিট হয়, এবং ওনার এভারেজ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড ডেইলি ব্যালেন্স যদি 50% প্লাস থাকে, উনি ইজিলি 60% পেয়ে যায়, 60% পেয়ে যায় লোড অফ পলিসিতে। সো আমরা শেষ করব এই বিষয়গুলো নিয়ে একটু সাম আপ করে, ম্যাক্সিমাম কত পার্সেন্ট আমরা রেসিডেন্টকে দিতে পারছি এবং নন রেসিডেন্টকে দিতে পারছি, এবং যিনি জব হোল্ডার ওনার কি কি ডকুমেন্টস দরকার হবে, এবং যিনি সেলফ এমপ্লয়েড বা বিজনেস ওনার তার কি কি ডকুমেন্টস দরকার হবে। সর্বপ্রথম আমি বলি, যারা রেসিডেন্টস আছে দুবাইতে, যারা ইনকাম করছে, তাদের ইনকাম জেনারেশনটা এখান থেকেই হচ্ছে। যদি উনি স্যালারিড হয় বা সেলফ এমপ্লয়েড হয়, উনি 80% পর্যন্ত লোন পাবে, আপ টু 80%। আর যদি উনি লোকাল হয়, উনি 85% পর্যন্ত নিতে পারবে। সেই ক্ষেত্রে ওনার অনলি 15% ডাউন পেমেন্ট দিতে হবে, যেটা হচ্ছে যারা লোকাল এমিরেতি আছেন তাদের জন্য। আর যদি নন রেসিডেন্ট হয়, সেই ক্ষেত্রে স্যালারিড এবং সেলফ এমপ্লয়েড বোথ কেসেস উনি 60% পর্যন্ত লোন নিতে পারবে। নন রেসিডেন্ট যদি রেসিডেন্ট হয়, যদি ওনার প্রোফাইলটা স্যালারিড হয়, তাহলে ওনার লাগবে লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, লাস্ট 6 মান্থের পে স্লিপ। যদি ওনার স্যালারিটা ডেভিয়েশন হয়, যেমন ওনার প্রতি মাসে স্যালারি ক্রেডিট হয় 30,000, যদি এটা কোনো মাসে 30,000 এর কম অথবা বেশি হয়, এবং এই ডেভিয়েশনটা যদি 10% ডিফারেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনার লাস্ট 6 মান্থের পে স্লিপ লাগবে, আর ওনার কেওয়াইসি ডকুমেন্ট। দ্যাটস ইট। যারা দুবাইয়ে স্যালারিড আছেন, জব করছেন, তারা যদি দুবাই প্রপার্টি কিনতে চান মর্টগেজের থ্রুতে, তাহলে আপনার লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেখানে আপনার স্যালারি ক্রেডিট হয়েছে সেটা দেখতে চায়, এবং সাথে সাথে আপনার ক্রেডিট রিপোর্ট, সেটা কিন্তু অনলাইনেই ডাউনলোড করা যায়, এপিহাদ রিপোর্ট যেটাকে বলে, আই গেস সো এটা অনলাইনে ডাউনলোড করা যায়। এই দুটো জিনিস খুব দরকার। আর যারা আছেন সেলফ এমপ্লয়েড আছে, সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে ওনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে, প্লাস ওনার এমওইউ কপিগুলো লাগবে, আপনার কোনো অ্যামেন্ডমেন্ট আছে কিনা সেই জিনিসগুলো ওনারা দেখবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বিজনেসটা কি সোল ট্রেডের বিজনেস, এলএলসি বিজনেস, পার্টনারশিপ বিজনেস, এটা ডিপেন্ডস করে। বাট ওনার ট্রেড লাইসেন্স কপি, ওনার সবগুলো এমওইউর কপি লাগবে, ওনার লাস্ট 1 ইয়ারের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ওনার লাস্ট 2 ইয়ার্সের অডিট রিপোর্ট লাগবে, আর ওনার কেওয়াইসি ডকুমেন্টগুলো লাগবে। আচ্ছা। সো এবার বলি, আমরা কথা বলি যে নন রেসিডেন্টের ক্ষেত্রে। নন রেসিডেন্ট ক্ষেত্রে আপনার ক্রেডিট, হোম কান্ট্রি ক্রেডিট রিপোর্ট ম্যান্ডেটরি। আচ্ছা, ফার্স্ট। সেকেন্ড, উনি যদি স্যালারিড হয়, তাহলে জাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, যেই অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হচ্ছে, ওনার স্যালারি সার্টিফিকেট, ওনার লাস্ট 6 মান্থের পে স্লিপ, অ্যান্ড কেওয়াইসি ডকুমেন্টস। আর সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে সেম, ওনার ক্রেডিট রিপোর্ট ম্যান্ডেটরি, and all business documents, and KYC documents, and 1 year bank statement, and নন রেসিডেন্টের ক্ষেত্রে আপনার অডিট রিপোর্ট ম্যান্ডেটরি না, কারণ নন রেসিডেন্টের ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড অনলি 60% এলিজিবল, সো অডিট রিপোর্ট ইজ নট ম্যান্ডেটরি। আচ্ছা, সো আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি আমরা। আসলে অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন ছিল,
আমি সবসময় চেষ্টা করছি আসলে দুবাই রিয়েল এস্টেটটাকে আপনাদের সামনে আরো কত সহজে উপস্থাপন করা যায়। So, আমার মনে হয় এখন যাদের কিছু সন্দেহ ছিল, কিছু প্রশ্ন ছিল, এই উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আর সম্ভব হলে আমি যারা আসলে দুবাই রিয়েল এস্টেটে প্রপার্টি কিনতে চাচ্ছেন, ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, এবং যারা নন রেসিডেন্ট প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষজন আছেন, অথবা ইন্ডিয়া থেকে তো প্রপার্টি কেনা যায়, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন। আর নতুন ভিডিও যদি চান অবভিয়াসলি ওকে আমাদের ফলো করবে।